আজ আমরা ক্লাস 7-এর উদ্ভিদের বিভিন্ন অঙ্গের গঠন বৈচিত্র্য এই অধ্যায়ের পাতা এবং আলোচনা করব। শুধু তাই না, আজকের ক্লাসটা একটু মজার ক্লাস হবে। কোনো রকম বই, খাতা, কাগজ, পেন বাদ দিয়েই আমরা একদম প্রাকৃতিক বিভিন্ন উপকরণ তোমাদেরকে সরাসরি সামনে নিয়ে এসে আজকের ক্লাসটা হবে। তো পাতা, আমরা বিভিন্ন রকম পাতাও দেখব এবং তাদের যে বৈশিষ্ট্য সেটাও দেখব। তো পাতা তোমরা প্রত্যেকেই দেখেছো। পাতা কাকে বলে? সাধারণভাবে আমরা বলবো গাছের সবুজ রঙের যে অংশ, প্রসারিত যে অংশ যেখানে উদ্ভিদের সালোক সংশ্লেষ হয়, সেটাই সাধারণত পাতা। তো এটা দেখতে পাচ্ছ তোমরা একটা পাতা। লক্ষ্য করো এটা কিসের পাতা, তোমরা নিশ্চয়ই চিনতে পারবে। আশা করি প্রত্যেকে তোমরা চিনতে পারবে। এই যে পাতা, পাতার প্রধান যে অংশ গঠন যদি আমরা লক্ষ্য করি, এর প্রধানত তিনটে অংশ: পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। পত্রমূল বলতে আমরা কোন অংশটাকে বুঝবো? একেবারে যে অংশটা, লক্ষ্য করে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি একটু মোটা, একটু স্ফীত অংশ, এই অংশটা কাণ্ডের সঙ্গে লেগে থাকে, একটু স্ফীত অংশ, এটাকে পত্রমূল বলে। তো এই পত্রমূলগুলো এক একটা গাছের এক এক রকম, কোথাও একটু সংকুচিত কিন্তু স্ফীত, আবার কোনো ক্ষেত্রে গাছকে বেষ্টন করে থাকে। দেখবে কলা গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, তাদের যে পত্রবৃন্তের যে গোড়া, পত্রমূল, সেটা কাণ্ডকে বেষ্টন করে থাকে। কাণ্ডকে কতটা বেষ্টন করে আছে তার উপর ভিত্তি করে এই পত্রমূলগুলোকে দুভাগে ভাগ করা হয়। একটা কাণ্ড বেষ্টক, একটা অর্ধ কাণ্ড বেষ্টক। নারকেল গাছের যে একেবারে পাতার গোড়া, দেখবে কাণ্ডটাকে অর্ধেক ঘিরে আছে, ওটা অর্ধ কাণ্ড বেষ্টক পত্রমূল। আর কলা গাছে দেখবে যে সম্পূর্ণ গাছটাকে ঘিরে আছে পত্রমূলটা, ওটাকে কাণ্ড বেষ্টক পত্রমূল বলে। তাহলে পত্রমূল আমরা দুরকম দেখলাম, অর্ধকাণ্ড বেষ্টক, কাণ্ড বেষ্টক, এবং এটা স্বাভাবিক। সমস্ত এই পত্র মূল থেকে এই প্রসারিত এই গোটা অংশটাকে বলছি আমরা পত্রফলক। পত্রফলক বলতে এই অংশটাকে বলছি। আর এই একেবারে গোড়াটা হলো পত্রমূল। পত্রফলক আর পত্রমূলের মাঝের যে অংশ, এইটাকে বলছি আমরা পত্রবৃন্ত। অর্থাৎ পাতার ফলককে কাণ্ডের সঙ্গে জুড়ে রাখে যে অংশটা, এই অংশটাকেই বলছি আমরা পত্রবৃন্ত। এই বৃন্তটা কিন্তু সব পাতায় দেখা যায় না। এটা তোমরা এতক্ষণ চিনে ফেলেছো নিশ্চয়। এটা একটা কাঁঠাল পাতা, এবং এই একটা যে পত্রবৃন্ত, তার উপরে একটাই বড় করে ফলক। এই রকম যে গঠন, যে পাতাগুলো, যে একটা বৃন্তের উপরে গোটাটা একটা ফলক, তখন সেই পাতাগুলোকে একক পত্র বলে। অর্থাৎ একক পত্রে একটাই ফলক থাকবে, একটা বৃন্তের সঙ্গে একটা ফলক, এটাকে বলছি আমরা একক পত্র। যেমন অনেক পাতা আছে যাদের এই একটা বৃন্তের উপর অনেকগুলো ফলক পরপর পরপর সাজানো থাকে, তখন সেগুলোকে যৌগ পত্র বলে। কি করে তৈরি হয় একটু দেখো। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে পত্রবৃন্ত থেকে একটা সোজা রেখা একেবারে শীর্ষ, পাতার শীর্ষ পর্যন্ত চলে গেছে। এইটাকে বলা হয় প্রধান শিরা, এবং তার সঙ্গে সঙ্গে শাখায় দেখো সবুজ রঙের কিছু শিরা বেরিয়েছে, উপশিরা। তো এই প্রধান শিরার এই যে উপশিরাগুলো, কোনো কোনো পাতায় বিশেষ কারণে এই উপশিরাগুলোকে এইভাবে খণ্ড হয়ে একটু ভিতরের দিকে খাঁজ হয়ে ঢুকে গিয়ে একটা, এই উপশিরাতে একটা ফলক, এই উপশিরাতে একটা ফলক, এখানে একটা ফলক, এখানে একটা ফলক, এইভাবে এই প্রধান শিরার পাশে যতগুলো উপশিরা আছে, প্রত্যেকটা উপশিরাকে নিয়ে একটা করে ফলক কোনো কোনো পাতায় আমরা দেখতে পাই। তখন সেটাকে বলবো আমরা যৌগপত্র। অর্থাৎ একক পত্র থেকে কিন্তু যৌগপত্রের সৃষ্টি হয়েছে। এই ফলকগুলো যদি তুমি কাঁচি দিয়ে কেটে কেটে ছোট ছোট করে দাও, তাহলে যেমন চেহারা হবে, যৌগপত্রের গঠনটা অনেকটা ওই রকম। লক্ষ্য করো, আমরা একটা যৌগপত্র দেখব, এটা একক পত্র দেখলে আমরা এখন একটি যৌগপত্র দেখি, তাহলে বুঝতে পারবো পরিষ্কার ঘটনাটা। এটা দেখো, এটাও তোমাদের খুব চেনা পাতা আশা করি। এটা দেখতে পাচ্ছ নিশ্চয়, তোমরা প্রত্যেকে বুঝতে পারবে পাতাটা কি পাতা।
এটা একটা নিম পাতা। দেখো এই পাতাটাকে আমরা যদি, এইটা হলো পত্রবৃন্ত, এই পাতার এটা পত্রমূল এবং এখান থেকে এইটা পত্রবৃন্ত। তারপর এই অংশটা কল্পনা করে নাও একটু, এটা গোটা একটা পাতা ছিল, এইটা তার প্রধান শিরা এবং এগুলো তার উপশিরা, পাশে যে শাখা শিরাগুলো বেরিয়েছিল সেই প্রত্যেকটা উপশিরাকে কেটে কেটে একটা করে ছোট্ট ছোট্ট ফলক তৈরি হয়ে গেছে। লক্ষ্য করেছো? এটা পাতা আস্তে আস্তে এভাবে একক পত্র থেকে এই যে ফলকগুলো তৈরি হয়েছে, এই পত্রক বলা হয়, এগুলোকে এক একটাকে বলা হয় পত্রক। এই পত্রকগুলো থেকে এগুলোকে বলা হয় পত্রক, অর্থাৎ ওই যৌগপত্রের গোটা অংশ। এটাকে যদি আমরা পেন দিয়ে একটা পাতা আঁকার চেষ্টা করি, একটা বড় পাতা, সেই পাতার প্রধান শিরা ছিল এইটা, প্রধান শিরাগুলো থেকে উপশিরা বেরিয়েছে, উপশিরাগুলো প্রত্যেকটা খণ্ডিত হয়ে এক একটা পত্রক গঠন করেছে। অনেকগুলো পত্রক নিয়ে এই পাতাটা তৈরি হয়েছে, এটাকে বলছি আমরা যৌগপত্র। আর একটা বিষয় লক্ষ্য করো, এই যৌগপত্রগুলো দুরকম আমরা দেখতে পাই। একেবারে প্রধান শিরা যেটা তৈরি হয়েছে তার মাথায় একটা পত্রক আছে, এই পত্রক থাকলে সেটাকে সচূড় যৌগপত্র বলে। এমন অনেক পাতা আছে সচূড়, যেমন এই পাতাটা লক্ষ্য করো, এটাও একটা সচূড় যৌগপত্রের উদাহরণ। দেখো এটাও সচূড়, এর মাথায় চূড়ও আছে। এরকম অনেক সচূড় পাতা। এই পাতাটা গোলাপের পাতা। আবার এটা দেখো, এটা একটা অপরাজিতা পাতা, দেখো এরও ঠিক তাই, এটাও একটা যৌগপত্র। এর পত্রগুলোর মাথায় একেবারে চূড়োতে একটা পাতা আছে, সচূড় যৌগপত্র। তোমরা অনেকে বেল পাতা দেখেছো, সবাই দেখেছো আশা করি। বেল পাতা লক্ষ্য করো, দুটো দুই দিকে পত্রক আর মাঝে একটা, অর্থাৎ এটাও কিন্তু সচূড় যৌগপত্রের উদাহরণ। এমন কিছু পাতা আছে যাদের এই চূড়োটা নেই, সেরকম পাতা কি দেখবো আমরা। সেরকম পাতা দেখো, আমি একটা জোগাড় করতে পেরেছি আমার বাড়ির মধ্যে থেকে। পাতাটা কাটার পরেই গুটিয়ে গেল একটু। এইটা পাতাটা লক্ষ্য করো, একটু প্রসারিত করলে আমরা যদি দেখতে পাই, দেখো একেবারে দুই দিকে পত্রক আছে, কিন্তু একেবারে শীর্ষে একবারে শেষ ভাগটা লক্ষ্য করো, শেষ ভাগে কিন্তু এর কোনো পত্রক নেই। শেষ ভাগে একেবারে লক্ষ্য করো, দুই দিকে দুটো আছে কিন্তু একেবারে মাঝে নেই। তাহলে এটা হলো অচূড় যৌগপত্রের উদাহরণ। তেঁতুল গাছের পাতা লক্ষ্য করবে, তেঁতুল গাছের পাতা তোমরা যদি কাছাকাছি, বাড়ির কাছাকাছি তেঁতুল গাছ থাকে, দেখবে এটা এই ধরনের। এটা শিরিষ গাছের পাতা, শিরিষ। তাহলে অচূড় যৌগপত্র দেখতে পাচ্ছ, একেবারে শেষ দুটোকে লক্ষ্য করো, মাথায় কোনো পাতা নেই, একেবারে শেষ প্রান্তে কোনো পাতা নেই। এটা হলো অচূড় যৌগপত্রের উদাহরণ। আবার পত্র, একক পত্রও বিভিন্ন রকম আছে। তোমরা কাঁঠাল পাতা দেখলে, এটা দেখো একটা ফলকযুক্ত একক পত্র। এটা লেবু পাতা, তোমরা দেখে থাকবে বাড়িতেই। এটা শিউলি পাতা, অনেকগুলো একক পাতা আমরা দেখি। শিউলি পাতা দেখো একক পত্র। আর একটা আম পাতা, আমের খুব পরিষ্কারভাবে বোঝা যায় একটা গোটা ফলক, তার সঙ্গে লম্বা করে একটা মধ্যশিরা চলে গেছে। আবার আমরা দেখব এমন কিছু পাতা আছে যাদের বৃন্ত নেই। আচ্ছা, একক পাতা আর একটা দেখি, তোমাদের খুব চেনা একটা একক পাতা দেখো, এটা হলো বাঁশ পাতা, বাঁশ গাছের পাতা। আবার দেখো যে এমন কিছু পাতা আছে যাদের বৃন্ত নেই, বৃন্তহীন। অর্থাৎ বৃন্ত বলতে আমরা কোনটা বললাম, পরিষ্কার একটা সম্পূর্ণ পাতায় যাই। বৃন্ত বলতে পত্রমূল এবং পত্রফলকের মাঝের যে প্রসারিত অংশ, এটাকে বলছি আমরা বৃন্ত। এই বৃন্তটা সব গাছের সব পাতায় কিন্তু থাকে না। এমন একটা পাতা যে পাতায় আমরা বৃন্ত দেখতে পাবো না। দেখো পাতাটা চিনতে পারো কিনা, খুব ছোট্ট। এই সময় বাড়িতে আনারস আসবে, প্রত্যেকের, অনেকেরই দেখবে আনারস উঠছে বর্ষার আগে। এই আনারসের যে পাতা, আনারসের ফলকের নিচে দেখবে এখানে কোনো বৃন্ত নেই। দেখতে পাচ্ছ, এখান থেকেই ফলক শুরু হয়ে গেছে, একেবারে গোড়া থেকেই ফলকটা শুরু হয়ে গেছে। তাহলে এটা একটা বৃন্তহীন পাতা। এরকম আরো পাতা আছে তোমাদের চেনা জানা বৃন্তহীন পাতা। যেমন ধরো, অনেকের বাড়িতেই থাকবে, এটা খুব চেনা, দেখতে পাচ্ছ একটা অদ্ভুত ধরনের পাতা, রসালো এবং ফোলা স্ফীত। এটা কি? এটা হলো অ্যালোভেরা। আমরা বাংলায় চলতি যেটাকে বলি ঘৃত কুমারী। এই পাতার মধ্যে প্রচুর পরিমাণে জল সঞ্চয় আছে এবং মিউসিলেস জাতীয় একটা পদার্থ আছে, পিচ্ছিল পদার্থ, যেটার ঔষধি গুণ আছে। আমাদের যে কোনো ধরনের যে ক্রিম আমরা ব্যবহার করি, সমস্ত ক্রিমের যে প্রধান উপাদান, বেসিক উপাদান, সেটা হলো এই অ্যালোভেরার জেল। এটাকে ভেঙে টিপে দিলেই একদম রস বেরোবে। আমরা শেষে দেখব অ্যালোভেরার জেলটা।
তো এটা দেখো আমরা যেটার জন্য অ্যালোভেরা পাতাটা নিয়ে এলাম, এরও কিন্তু বৃন্ত নেই, পত্র বৃন্তহীন পাতা। আবার গন্ধরাজ, রজনীগন্ধা, গন্ধরাজ নয় রজনীগন্ধা, রজনীগন্ধার পাতা যদি দেখে থাকো, রজনীগন্ধার ফুল এবং পাতা দুটোই বৃন্তহীন। রজনীগন্ধার ফুলটারও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা আমরা পরে দেখব। এর ক্ষেত্রেও দেখো গোড়াটা শুরু কেমন, একেবারে ফলক দিয়ে শুরু, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বৃন্ত নেই। তাহলে আমরা দেখলাম বৃন্তযুক্ত পাতা, আম, কাঁঠাল, জাম, চেনাই যে পাতা, এগুলো বৃন্তযুক্ত। আনারস, অ্যালোভেরা, গন্ধরাজ, এগুলোকে বলছি আমরা, গন্ধরাজ না, বারবার গন্ধরাজ চলে আসছে, রজনীগন্ধা, এগুলো হলো আমাদের বৃন্তহীন পাতার উদাহরণ। আবার একটা অদ্ভুত পাতা তোমাদেরকে দেখাবো, অনেকেই হয়তো দেখোনি, ড্রায়াপটেরিস বা ফার্ন, ঢেকি শাক বলা হয় চলতি কথায়, তোমরা ছবিতে দেখে থাকবে, ঢেকি শাক বা ড্রায়াপটেরিস। এটাও দেখো এক ধরনের যৌগপত্র, বুঝতে পারছো? এই গোটাটাকে যদি একটা ফলক মনে করি, তাহলে এটা প্রধান শিরা এবং তার উপশিরাগুলো খণ্ডিত হয়ে তার মধ্যে আবার অতি যৌগিক হয়েছে, এগুলো আবার খণ্ড খণ্ড হয়েছে। তো এই যে আবার খণ্ড খণ্ড হতে শুরু করেছে, এখান থেকে আবার একটা করে পত্রক হতে পারে, এমন পাতার উদাহরণ আমাদের জানা আছে, তোমরাও দেখেছো। সজনে, সজনে বহু যৌগিক, সজনে একটা পাতা যদি আমরা দেখি, এটা প্রধান শিরা, সেখান থেকে উপশিরা, উপশিরাগুলো আবার ভেঙে ভেঙে ছোট 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 পত্রক তৈরি হয়েছে অসংখ্য, বহু যৌগিক। আবার এরকম এর থেকে বহু যৌগিক থেকে আবার এগুলো থেকে পাতা হতে পারে, এমন পাতাও তোমরা দেখেছো। তোমরা যদি পরিণত ধনে পাতার গাছ দেখো, সেক্ষেত্রে পরিণত একেবারে পুরনো হয়ে যাবে যখন, তখন দেখবে এইগুলো থেকে আবার একটা করে ছোট ছোট পত্রক তৈরি হয়ে গেছে, অতি যৌগিক বলা হয়। তো তাহলে এগুলো সবই যৌগপত্রের উদাহরণ। তার মধ্যে এমন কিছু যৌগপত্র আছে যেগুলো হাতের তালুর মতো, হাতের তালু থেকে 5টা আঙুল যেমন 5 দিকে প্রসারিত হয়ে গেছে, এমন অনেক যৌগপত্র আছে যে বৃন্ত থেকে 5 দিকে 5টা অংশ প্রসারিত হয়েছে, এগুলোকে করতলাকার যৌগপত্র বলে। তোমরা শিমুল গাছ যদি দেখে থাকো, শিমুল গাছে দেখবে, পেঁপে গাছে দেখবে, পেঁপে গাছের পাতাগুলো এরকম আর একটু বড় বড় থাকে। লাউ, কুমড়ো, ঝিঙে, তাদের ক্ষেত্রে এটা অনেকটা ওরকম, লক্ষ্য করো, এটা পত্রবৃন্ত, এটা ঝিঙের পাতা, এখান থেকে বেরিয়ে গেছে, এদিকে বেরিয়ে গেছে, এদিকে বেরিয়ে গেছে। তো এই যে পাতাটা দেখছি আমরা, এটা একটা পুরনো ঢেঁড়স গাছের পাতা। প্রথম অবস্থায় পাতাগুলো প্রসারিত থাকে, যত গাছটা বড় হয় পাতাগুলো এরকম ছোট ছোট হয়ে যায়, তখন দেখো অনেকটা শিমুল পাতার মতো লাগে। 4-5 দিকে খণ্ড হতে হতে ভিতরে ঢুকে গেছে, খণ্ড হতে হতে ভিতরে ঢুকে গেছে, এটাকে বলছি আমরা করতলাকার যৌগপত্র। তাহলে করতলাকার যৌগপত্র দেখলাম, একক পত্র দেখলাম, পত্রবিহীন পত্র বৃন্তবিহীন পাতা দেখলাম, পত্রবৃন্তযুক্ত পাতা দেখলাম। আবার অনেক সময় এই কোনো একটা পাতার একেবারে পত্রবৃন্তের গোড়া থেকে আবার ছোট ছোট উপবৃদ্ধি থাকে, যেগুলোকে উপপত্র বলা হয়। উপপত্র আছে এমন গাছ তোমাদের বাড়িতে থাকতে পারে, এটা একটা জবার পাতা। এই জবার পাতায় দেখো, ভালো করে লক্ষ্য করো, জবার পাতার মধ্যে পাতার একেবারে গোড়ায় ছোট্ট ছোট্ট পাতা আছে, এগুলো অবশ্য শাখা তৈরি হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে মুকুল থেকে। এই ছোট্ট ছোট্ট পাতার গোড়ায় যে উপবৃদ্ধিগুলো থাকে, প্রতিটা পাতা, এই পাতাটাকে যদি খুলি আমরা, এর মধ্যেও একটা ছোট্ট উপবৃদ্ধি এখানে লক্ষ্য করা যায়, এগুলোকে উপপত্র বলে। এই উপপত্র সমস্ত গাছে সমস্ত পাতায় থাকে না, যেগুলোতে উপপত্র থাকে সেটাকে বলা হয় সোপপত্রিক পাতা, আর যেগুলোতে উপপত্র নেই সেগুলো বলা হয় অনুপপত্রিক পাতা। তাহলে এই যে পেয়ারা পাতা দেখলাম, কাঁঠাল পাতা দেখলাম, এর গোড়া থেকে কোনো পাতা থাকে না, আর এটা একটা পেয়ারা পাতা, গোড়া থেকে পাতা থাকে না, এগুলো অনুপপত্রিক পাতা বলে। আর যেগুলো উপপত্র আছে সেটাকে উপপত্রিক বা সোপপত্রিক পাতা বলে। তাহলে সোপপত্রিক পাতার উদাহরণ জবা, অনুপপত্রিক পাতার উদাহরণ পেয়ারা, কাঁঠাল যেমন দেখলাম। কাঁঠাল গাছের পাতাটা ভালো করে লক্ষ্য করো, উপরের পৃষ্ঠা এবং নিচের পৃষ্ঠা দেখতে একেবারে অন্যরকম, এটার রংটাও একটু ফিকে, অতটা সবুজ নয়, এই দিকটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি চকচকে এবং বেশি সবুজ, একটু অন্যরকম গাঢ়। তাহলে এই পাতাটাকে, এই ধরনের যে পাতা, যে পাতার উপরের পৃষ্ঠা এবং নিচের পৃষ্ঠা ভিন্ন প্রকৃতির, সেই পাতাগুলোকে আমরা বলি বিষম পৃষ্ঠ পাতা। আবার এমন অনেক পাতা আছে যে পাতার দুই দিকটা প্রায় একই রকম, সেগুলোকে সমাঙ্ক পৃষ্ঠ পাতা বলা হয়। সব পাতায় এই পার্থক্যটা আমরা লক্ষ্য করতে পারি না। এরপর আর একটা জিনিস দেখব, পাতার মধ্যে এই যে শিরা উপশিরাগুলো, সেই শিরা উপশিরাগুলো এক এক পাতায় এক এক রকম থাকে। এটা কাঁঠাল পাতায় যেমন দেখছি,
যে শিরা উপশিরাগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং আরও যদি ভালো করে লক্ষ্য করো জালের মতো ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রেও তাই, জবা পাতার ক্ষেত্রেও তাই, শিরা উপশিরাগুলো ভালো করে লক্ষ্য করলে দেখবে জালের মতো ছড়িয়ে পড়েছে। এই শিরাবিন্যাসগুলোকে বলা হয় জালিকাকার শিরাবিন্যাস। কিন্তু এমন অনেক পাতা আছে এই শিরা উপশিরাগুলো জালকের মতো নয়, সমান্তরালভাবে ছড়িয়ে। তোমার বাড়িতে যদি কলা গাছ থাকে দেখতে পাবে কলা গাছের পাতা সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত। এই যে আমরা রজনীগন্ধার যে পাতাটা দেখতে পাচ্ছি, এই পাতার মধ্যে যে শিরাগুলো সেগুলো সমান্তরাল, অর্থাৎ ডাকগুলো নিচে থেকে উপর দিকে লম্বা লম্বা সমান্তরালভাবে ছড়িয়ে পড়েছে। এরকম আমরা বাঁশ পাতা, যেটা বাঁশ পাতাতেও লক্ষ্য করব, বাঁশ পাতার যে শিরা উপশিরা সেগুলোও সমান্তরালভাবে নিচের থেকে উপর দিকে চলে গেছে। অর্থাৎ শিরাবিন্যাস এর প্রকৃতি অনুসারে পাতাকে আমরা দুভাগে ভাগ করছি, জালিকাকার শিরাবিন্যাসযুক্ত পাতা যেমন কাঁঠাল, আম ইত্যাদি, এবং সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পাতা যেমন বললাম আমাদের বাঁশ, কলা, রজনীগন্ধা ইত্যাদি। শুধু তাই না, আর একটা বিষয় লক্ষ্য করো, জালিকাকার শিরাবিন্যাসযুক্ত পাতার যে গাছ সেগুলো সব দ্বিবীজপত্রী, অর্থাৎ আম, কাঁঠাল এগুলো সব দ্বিবীজপত্রী বীজ, আম কাঁঠালের বীজ। আবার এই যে কলা, বাঁশ এগুলো সব একবীজপত্রী উদ্ভিদ, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের যে পাতার শিরাবিন্যাস সেগুলো সমান্তরাল প্রকৃতির হয়, এবং দ্বিবীজপত্রী পাতার যে শিরাবিন্যাস, পেয়ারা, এগুলো সব জালিকাকার শিরাবিন্যাসযুক্ত হয়। অর্থাৎ একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের এটাও একটা পার্থক্য, যে পাতাগুলি একবীজপত্রী উদ্ভিদের পাতাগুলো জালিকাকার একবীজপত্রী উদ্ভিদের পাতাগুলো সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা জালিকাকার শিরাবিন্যাসযুক্ত। শুধু তাই না, একবীজপত্রী না দ্বিবীজপত্রী জানার জন্য সেই গাছের পাতাটা দেখলেই আমরা বুঝে যাই গাছটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী। পাশাপাশি দুটো পাতাকে আমরা যদি দেখি, একটা সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পাতা আর একটা জালিকাকার শিরাবিন্যাসযুক্ত পাতা, তাহলে যেটা জালিকাকার সেটা অবশ্যই দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা, আর যেটা সমান্তরাল সেটা অবশ্যই একবীজপত্রী উদ্ভিদের পাতা। এইভাবে পাতা দেখেই আমরা গাছটার বীজপত্রের সংখ্যা বলতে পারবো। নারকেল গাছের পাতা কল্পনা করো, সেটা কিন্তু সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত, অর্থাৎ নারকেল হলো একটা একবীজপত্রী উদ্ভিদ। তো এরকম তাহলে আমরা দেখলাম বিভিন্ন রকম পাতা, সচূড়, অচূড়, যৌগপত্র। সচূড় যৌগপত্র কি বললাম? ত্রিফলকযুক্ত সচূড় হলো বেল, নিম, সজনে, এগুলো সচূড়। এগুলোর মাথায় সব পাতা আছে, একটা করে ফলক আছে, পত্রক আছে, এগুলোকে সচূড় বলবো। আর অচূড় যেগুলোর শেষ প্রান্তে, যে সকল যৌগপত্রের একেবারে শেষ প্রান্তে কোনো পত্রক নেই, সেগুলোকে আমরা বলবো অচূড় যৌগপত্র। যেমন দেখলাম আমরা শিরীষ, তেঁতুল, এগুলো অচূড় যৌগপত্রের উদাহরণ। পত্রবৃন্তযুক্ত পাতা, যে সকল পাতায় পত্রবৃন্ত দেখতে পাই সেগুলো পত্রবৃন্ত যুক্ত পাতা, আর যে পাতাগুলোতে বৃন্ত নেই সেগুলো বৃন্তহীন পাতা, মনে রাখবো। পত্রমূলগুলোও দেখলাম কাণ্ডবেষ্টক, অর্ধকাণ্ডবেষ্টক। আবার আর কি দেখলাম না, করতলাকার যৌগপত্র, অর্থাৎ কিছু কিছু যৌগপত্র আছে হাতের তালুর নেই, 5টা ফলকযুক্ত, একটা বৃন্তের উপরে 5টি ফলক আছে বা 5টি পত্রক আছে, সেগুলোকে করতলাকার যৌগপত্র বলে। এই গেল আমাদের বিভিন্ন রকম পাতা। তোমরা আশা করি তোমাদের সবাই ভালো লাগার কথা। আমরা পরের ক্লাসে আসছি বিভিন্ন রকম ফুল নিয়ে। অপেক্ষা করো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, তার সঙ্গে পাতার কাজ সম্বন্ধে একটু আলোচনা করে নিই সংক্ষেপে। পাতার কাজ, পাতার প্রধান কাজ অবশ্যই পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। যেহেতু এখানে ক্লোরোফিল আছে প্রচুর পরিমাণে, তাই এখানে সালোক সংশ্লেষ ঘটে। এবং এই পাতার মধ্যে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, যেগুলোকে পত্ররন্ধ্র বলে। সেই রন্ধ্রগুলো দিয়ে পাতা যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে কিন্তু সেগুলো হয়। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার সঙ্গে সঙ্গে অক্সিজেন উৎপন্ন করে, সেই অক্সিজেনগুলো পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে মুক্ত হয়। শুধু তাই না, গাছ যে জল শোষণ করে, সব জলটা তার প্রয়োজন হয় না, কিছুটা অতিরিক্ত জল শোষণ করে। আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেও কিছুটা জল গাছের মধ্যে তৈরি হয়। সেই অতিরিক্ত জলটা এই পাতার যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে অর্থাৎ পত্ররন্ধ্র দিয়ে পরিবেশে মুক্ত করে। আবার কি দেখলাম তাহলে? পাতার প্রধান কাজ একটা হলো সালোক সংশ্লেষে খাদ্য তৈরি করা উদ্ভিদের, তারপর পত্ররন্ধ্র দিয়ে অক্সিজেন ত্যাগ করে, আবার বাষ্পমোচন করে, অর্থাৎ অতিরিক্ত জল পাতা
বাইরে বের করে দেয়। এই গেল পাতার সাধারণ কাজ। তো চলো আমরা নেক্সট দেখব বিভিন্ন প্রকার একটা ফুলের বিভিন্ন আদর্শ ফুলের বিভিন্ন অংশ এবং তাদের কাজগুলো সম্বন্ধে আলোচনা করব।